শেষের এই 10 দিনে আদৌ কি নেটের প্রস্তুতি নেওয়া যেতে পারে? প্রস্তুতি নেওয়া যেতে পারলেও সেখানে কি আদৌ সফল হওয়া সম্ভব? যেখানে সবাই বলছে নেটের সিলেবাস এত বড়, এত ভাস্ট, এটা অসম্ভব, দিস ইজ ইম্পসিবল। এই ইম্পসিবলকে কোনোভাবে আই অ্যাম পসিবল করা যায় কি? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ভাবছো যে আমার একেবারে প্রস্তুতি নেই, আমি কিচ্ছু পারবো না, ফর্ম ফিল আপ করা সত্ত্বেও এবছরের পরীক্ষাটা দিতে যাবে না, একেবারে হাত তুলে দিয়েছো, তাদের জন্য আজকের ভিডিওটা। পাশাপাশি যারা সারা বছর হার্ডওয়ার্ক করছো কিন্তু এই 10টা দিন ঠিক কী করে পড়লে সেই হার্ডওয়ার্কটা তোমার সাকসেসে কনভার্ট হবে বুঝে উঠতে পারছো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাই আরও একবার বলছি, আজকের এই ভিডিওটা ইম্পসিবলকে আই অ্যাম পসিবল করে তোলার ভিডিও। ঠিক যেভাবে নেট পরীক্ষার আগের 10 দিন আমি পড়েছিলাম, যে স্ট্র্যাটেজি অবলম্বন করে আমি জেআরএফ পেয়েছিলাম, সেই স্ট্র্যাটেজি আজকে তোমাদের সামনে শেয়ার করব আমি। সেই সিক্রেট স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করো, আমি কথা দিতে পারি তুমিও আশানুরূপ একটা ফল পাবে এবছর নেট পরীক্ষাতে। তো সবার প্রথমেই বলি, এ পৃথিবীতে যা কিছু অসম্ভব প্রাথমিক অবস্থায় সবাই মনে করে, সেই অসম্ভব জিনিসকেই কিছু মানুষজন সম্ভব করে তোলে এবং তাকেই কিন্তু পৃথিবী মনে রাখে। আমরা যদি চারিদিকে তাকাই, দেখবে আমাদের সামনে এখন অ্যান্ড্রয়েড ফোন। একটা ছবি তুলে আমরা বলে দিতে পারি এটা ঠিক কী জিনিস। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ একটা সুন্দর ফুল দেখলে, তুমি গুগল লেন্সে একটা ছোট্ট করে ছবি তুলে নেবে, গুগল লেন্স তোমাকে বলে দেবে ওটা কি ফুল, কোন জাতের ফুল, তার বিজ্ঞানসম্মত নাম কি, তার ফুল ডিটেলস তুমি পেয়ে যাবে। শুধু তাই নয়, ধরো আমি হাতে একটা ঘড়ি পরে আছি, তোমার দেখে ভালো লাগলো, আমাকে জিজ্ঞাসা করতে হবে না স্যার ঘড়িটা কোত্থেকে কিনেছেন, কত দাম। তুমি ছোট্ট একটা ঘড়িটার ছবি তুলে নাও এবং গুগল লেন্সে ফেলে দাও, লেন্স তোমাকে বলে দেবে। এই জিনিসটা কিন্তু আজ থেকে 20 বছর আগেও কেউ ভাবতেই পারতো না। সুন্দর পিচাই সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। 1 লাখই ন্যানো রতন টাটা যখন স্বপ্ন দেখেছিলেন, সবাই বলেছিল 1 লাখ টাকায় 4 চাকা, অসম্ভব, ইম্পসিবল। সেই ইম্পসিবলকে আই অ্যাম পসিবল করে তুলেছিল। ঠিক তোমরা যারা ভাবছো এই ভিডিওটা দেখতে দেখতে মাত্র 10 দিনে নেটের প্রস্তুতি নেওয়া সম্ভব নয়, ইম্পসিবল, তাদের জন্যে আই অ্যাম পসিবল এই ভিডিও শেষে হবে। এবং শুধু তাই নয়, বারবার একটা কথা আমি কিন্তু এখানে লিখেছি, স্ট্র্যাটেজি প্লাস হার্ডওয়ার্ক ইকুয়াল টু সাকসেস। শুধু স্ট্র্যাটেজি শুনতে যারা এসছো তাদের জন্য এই ভিডিও না, যারা হার্ডওয়ার্ক করতে পারবে, আমি ঠিক যেভাবে বলবো সেভাবে আগামী 10টা দিন পড়তে পারবে, তাদের জন্য এই ভিডিওটা। তারা এই ভিডিওটা দেখো, আমি শিওর সাকসেস পাবে, সাফল্য পাবে। তো সবার প্রথমে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, এই পুরো 10 দিনকে বা পুরো স্ট্র্যাটেজিটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রাথমিক অবস্থায় সেট ইয়োর মাইন্ড, দ্বিতীয় স্টেজ সেট ইয়োর রুটিন মানে টাইম টেবিল, যেটাকে আমরা বলছি স্মার্ট স্টাডি প্ল্যান, অ্যান্ড থার্ড সেট ইয়োর সিলেবাস। তো একে একে আমি তোমাদের সামনে শেয়ার করব যে ঠিক কিভাবে এই 10টা দিনকে কাজে লাগাতে হবে। প্রথমেই বলি যে এই নেট পরীক্ষা এমন একটি পরীক্ষা, যে পরীক্ষাটা 100 জন দিলে মাত্র 6 জন মানুষ পাশ করে, মানে পাশ করানো হয়, আর 1 জন জেআরএফ পায়। অনলি 1% স্টুডেন্ট জেআরএফ পায়। তাই তুমি যদি কোনোভাবে এই পরীক্ষাটাকে একটু কষ্ট করে পাশ করে ফেলতে পারো, অন্তত নেটটা নিয়ে আসতে পারো, তাহলে এই 100 জনের কম্পিটিশানে তুমি 94 জনকে কিন্তু এক লহমায় পিছিয়ে ফেলে দিলে। তাদেরকে পিছিয়ে এগিয়ে আসলে
প্রথম 6%-এর মধ্যে, এবং ওই 6%-এর মধ্যেই তোমার লড়াইটা। আর যদি একটা বার জেআরএফ পেয়ে যাও তাহলে 100 জনের মধ্যে প্রথম 1%, সমাজের ফার্স্ট 1% মানুষের সঙ্গে তোমার কম্পিটিশন, তোমার এই লাইনে। বুঝতে পারছো একটা পরীক্ষা কত সহজে তোমাকে এগিয়ে রাখতে পারে এই কম্পিটিশনের বাজারে? তাই নিজেকে এগিয়ে রাখতে চাইলে এই নেটটা তোমার চাই, এই নেটটা তোমাকে করতে হবে। এই যে বসে আছো না, বসে বসে টেনশন করছো, আমার কিছু পড়া হয়নি, হাল ছেড়ে দিয়েছো, আমি পড়তে যাব না, আমি পড়াশুনো করব না, আবার ডিসেম্বরের জন্য ভাবি আমার জুনে আর কিচ্ছু হবে না, এই যে টেনশনটা করছো, তোমার লাভের লাভ কি হলো? কিচ্ছু হলো না, শুধুমাত্র সময়টা গেল। তার থেকে বরং শুরু করো। আমি একটা কথা বারবার বলি, নো টেনশন, ওনলি প্রিপারেশন। এই যে টেনশন করে যাচ্ছ, লাভটা কি হচ্ছে? আলটিমেটলি তোমার জীবন থেকে সময়টা বেরিয়ে যাচ্ছে, তুমি হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছ। বরং সেই সময়ে যদি একটা টপিক, একটা সাব টপিকও তুমি পড়তে পারতে, তুমি একটু হলেও এগোতে পারতে তোমার লক্ষ্যের দিকে। তাই যারা এই ভিডিও দেখছো এবং আমার কথার সঙ্গে সহমত, নিজে রিয়েলাইজ করতে পারছো যে টেনশনটা আসলে আমাদেরকে পিছিয়ে রাখে, এগিয়ে রাখতে পারে না, তারা লেখো নো টেনশন, ওনলি প্রিপারেশান। কোনো রকম টেনশন করব না, শুধু প্রিপারেশান নেব এবং নিজেকে বলো কোনো কিছুই ইম্পসিবল নয়, সব কিছুই পসিবল, আই অ্যাম পসিবল, আমি সেটা করে দেখাবো। এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে এবং সব সময় ভাবতে হবে যে আমি নেট পরীক্ষা কেন দিতে যাচ্ছি? আমার স্বপ্ন অধ্যাপনা করা, আমার স্বপ্ন একজন ভালো গবেষক হয়ে ওঠা। আমার সেই স্বপ্ন পূরণে আমাকে যদি এগোতে হয়, নেটটা পাস করতেই হবে। আগামী দিনে গবেষক হতে গেলে বা ভালো অধ্যাপক হতে গেলে, আমাকে প্রথম 6%-এর মধ্যে ঢুকতে গেলে নেটটা আমাকে পাস করতেই হবে। আমার নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে যাতে মানুষ আমাকে চিনতে পারে। বেকারত্বের তকমা নিজের জীবন থেকে ঘোচাতে হবে। সমস্ত ডিপ্রেশন ঘুচিয়ে নিজের জীবনের, নিজের ভবিষ্যতের আলো নিজেকেই জ্বালাতে হবে। এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে। এবং বারবার যে কথাটা আমি বলি সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম অল ডিস্ট্র্যাকশন। এই মাইন্ডসেটটা তৈরি হওয়ার পরে আমাদের আগামী 10 দিন সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। কি করতে হবে? দেখো, আজকালকার সমাজ বা আজকালকার আমাদের স্মার্টফোন, স্মার্ট লাইফ, সমস্ত কিছু স্মার্ট। এসিটাও স্মার্ট, ঘড়িটাও স্মার্ট এবং ফোনটাও স্মার্ট। আমাদের সব থেকে বেশি আনস্মার্ট করে রেখে দিয়েছে। এই যে সারাদিন স্ক্রল করে যাচ্ছি মাইলের পর মাইল, মনে হচ্ছে 1 মিনিটে ভিডিওতে আমি কত কিছু জানতে পারছি, কিন্তু আলটিমেটলি 1 মিনিট করে আমরা কত সময় কাটিয়ে দিচ্ছি আমরা নিজেরাও জানি না। কারণ এই সমস্ত সোশ্যাল মিডিয়া আসলে তোমার অ্যাটেনশন চাইছে, তারা চাইছে তুমি ওটার মধ্যে ডুবে থাকো। প্রত্যেকটা প্ল্যাটফর্ম সেটাই চাইছে। যেমন দেখবে বলা হয় নেটফ্লিক্স ফ্রি নয়, নেটফ্লিক্স তোমার সময় নিচ্ছে, ঠিক আছে? ফেসবুক ফ্রি নয়, ফেসবুক তোমার অ্যাটেনশন নিচ্ছে। ইউটিউব ফ্রি নয়, ইউটিউব প্রতিনিয়ত তোমার সময়টাকে খাচ্ছে এবং তোমাকেই পণ্য বানিয়ে ফেলেছে, অ্যাড দেখিয়ে তোমার থেকেই ইনকাম করছে। তাই যারা নেটকে টার্গেট করছো, আগামী 10টা দিন তারা মাইন্ডসেট করো যে আমরা এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে দূরে থাকবো, নিজেদের দূরত্ব বজায় রাখবো। দেখো, পড়াশুনোটা বা এই যে সফল হওয়ার খিদেটা, এটা একটা সাধনা। আগেকার দিনে মুনি ঋষিরা সমাজের সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে নিজেদেরকে দূরে রাখার জন্যে গহন অরণ্যে বা পাহাড়ের গুহায় বসে ধ্যান করতেন। ঠিক সেরকমই তোমাকে গুহায় যাওয়ার দরকার নেই।
নিজের স্টাডি রুমটা বা নিজের বাড়িটা, বাড়ির একটা কোণে যেখানে পড়ে বসে নিজে পড়াশুনো করো, সেই জায়গাটাকে তোমার তপভূমি করে তোলো এবং এই ডিস্ট্র্যাকশনগুলো থেকে দূরে থাকো, বইময় লাইফ করে ফেলো, অন্তত 10টা দিন, সারা জীবন বলছি না। এবার এখানে একটা ছোট্ট জিনিস বলি, কি হয়, আমি সমস্ত কিছু দূরে রাখবো এই ভেবে নিজেকে পানিশমেন্ট দিচ্ছি, আমি দূরে থাকবো দূরে থাকবো দূরে থাকবো, সেটাও যেন না হয়। কারণ তোমাকে পড়াশোনাটাকে এনজয় করতে হবে। তাহলে কি মাইন্ডসেটটা তৈরি করতে হবে বুঝতে পারছো? সেই এনজয়টা তুমি কিভাবে করবে? না, স্বপ্ন দেখতে হবে, সাফল্যের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হলে তোমার জীবনে কি কি পরিবর্তন আসবে। এই যে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে না, সবাই বলছে বেকার, তুমি কিছু করতে পারছো না। হ্যাঁ, নেট পেলেই হয়তো চাকরি পেয়ে যাবে না, কিন্তু চাকরির প্রথম ধাপটায় তুমি কিন্তু পৌঁছে যেতে পারবে। তোমার মতো শয়ে শয়ে ছাত্রছাত্রী কিন্তু স্বপ্ন দেখছে, সবাই কিন্তু প্রথম ধাপে আসতে পারছে না, ওই 6%-এ ঢুকতে পারছে না। তাই সবার আগে কম্পিটিশনটাকে খতম করে দাও, ওই 6%-এ ঢুকে বা জিআরএফ পেয়ে 1%-এ ঢুকে। এবার বলি, আমরা তো মানুষ, আমরা নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নাম করেও মাঝে মাঝে দেখে ফেলবো। হয়তো সেটা দেখতে গিয়ে কখনো দেখা যাবে আধ ঘন্টা চলে গেছে, অনুশোচনা হয়তো হবে, এ বাবা এতক্ষণ চলে গেল, কি হবে? এই অনুশোচনাটা করার দরকার নেই। দেখো, এই অনুশোচনা করতে গিয়ে আরো যে 5 মিনিট নষ্ট করে ফেলছো, সেটা কিন্তু পড়ার টাইমটাই নষ্ট হচ্ছে। তাহলে কি করতে হবে? হ্যাঁ ঠিক আছে, কুল, আধ ঘন্টা নষ্ট করে ফেলেছি, ইটস ওকে, বাট আমি আর একটা মিনিটও নষ্ট করব না, আমি পড়ব। আমি যে প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি সেই প্রতিজ্ঞাটা রাখবো। দেখো, আজকে এই জীবনে তোমরা যাদেরকে সফল এবং প্রতিষ্ঠিত বলে দেখছো, তারা কিন্তু একদিনে সফল হয়নি। তাদের সফলতার গল্পটা অসফলতা থেকে শুরু হয়েছিল। তারা প্রতি মুহূর্তে ভেঙে পড়েছে, কিন্তু ভেঙে পড়ে তারা মুখ থুবড়ে পড়ে থাকেনি, বরং প্রতি মুহূর্তে উঠে দাঁড়িয়েছে। সেটা নিয়ে অনুশোচনা করেনি, বরং সেখান থেকে শিখেছে। তাই তোমাদেরকেও, আমি আধ ঘন্টা ফোন দেখে ফেলেছি, কি হবে? কিচ্ছু হবে না। দিস ইজ অলসো পার্ট অফ লাইফ। তাই অ্যাকসেপ্ট ডিস্ট্র্যাকশন। তুমি যে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছো, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আবার পড়তে বসো। রিস্টার্ট, অলওয়েজ রিস্টার্ট। মনে রাখবে, আধ ঘন্টা গেছে, 24টা ঘন্টা যায়নি। একটা দিন গেছে, সারাটা জীবন যায়নি। এটা মনে রেখো। বোঝাতে পারলাম? 10টা দিন ইউটিলাইজ করো, এই মাইন্ডসেট নিয়ে পড়াটা শুরু করো। এবার এই যে পড়া শুরু করা মানে প্রিপারেশন তৈরি করা, কি বলেছি? নো টেনশন, ওনলি প্রিপারেশন। সেকেন্ড স্টেজ কি? আমাদেরকে একটা টাইম টেবিল বা একটা স্মার্ট রুটিন বানাতে হবে। সেই রুটিনটা কিভাবে হবে? দেখো, দিনের 24টা ঘন্টাকে আবার 3টে ভাগে ভাগ করতে হবে। কি কি ভাগ করতে হবে? না, 10 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। 10 ঘন্টা আমার সাকসেসের জন্যে, আমার তপস্যার জন্যে, নেট পাওয়ার তপস্যা, জিআরএফ পাওয়ার তপস্যার জন্যে। 6 ঘন্টা আমার প্রাত্যহিক প্রতিদিনের যে সমস্ত কাজ, স্নান, খাওয়া দাওয়া, ঠিক আছে, একটু গান শোনা, সেগুলোর মধ্যে দিয়ে কাটাতে হবে। 6টা ঘন্টা দিয়েছি কিন্তু। এবং 8 ঘন্টা খুব ভালো করে ঘুমোতে হবে। আমরা অনেকেই এই সময়টাতে কি ভাবি, প্ল্যান করি, কিন্তু প্ল্যানটা একটু উদ্ভট করে ফেলি, যে কারণে আমরা সেটাকে সাকসেসফুল করে তুলতে পারি না। কি ভুলটা করি? না, আমি সারাদিনে 14 ঘন্টা পড়বো, 12 ঘন্টা পড়বো, ঠিক আছে, এই কদিন না ঘুমোলেও কোনো অসুবিধা নেই, দরকার হলে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেবো। না স্যার, আপনি আমাকে চেনেন না, আমি ওগুলো পারবো, আমার অভ্যাস আছে। দেখো, একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা ভিত তৈরি হতে সময় দিতে হয়, একদিনে কিন্তু 10 তলা বাড়ি করা যায় না। অন্তত ভিতটাকে শক্ত হতে সময় দিতে হবে, নাহলে কিন্তু পুরো বাড়িটাই ধসে পড়বে। ঠিক সেরকম তোমার শরীরটাকেও একটু হলেও সময় দিতে হবে, রেস্ট দিতে হবে, এটাও একটা যন্ত্র, ঠিক আছে। এবং মনে রেখো, হয়তো পরিশ্রম, আমরা যে পড়াশুনো করছি তাতে তুমি হয়তো ভাবছো কোনো পরিশ্রম হচ্ছে না, আমাদের এই শরীরের ভেতরে থাকা এই যে সবথেকে বড় হেড অফিস যন্ত্রটা সবথেকে বেশি পরিশ্রম করে, ঠিক আছে। ওই জন্য দেখবে পড়ার সময় ঘুম পায় আমাদের, একটু পড়ার পরেই ঘুম চলে আসে।
কারণ পরিশ্রমটা বেশি হচ্ছে। হ্যাঁ, অত গা দিয়ে ঘাম ঝরছে না, কিন্তু ভেতরে কিন্তু মগজ ধোলাই হচ্ছে প্রতিনিয়ত। তাই ঘুমটা 8 ঘন্টা কোনো কম্প্রোমাইজ করা যাবে না। বাকি 6 ঘন্টার মধ্যে তুমি স্নান, খাওয়া দাওয়া, বাথরুম যাওয়া, গান শোনা, ইয়ার্কি ফাজলামি করা, সব কিছু করো, কোনো অসুবিধা নেই। এরপর এই যে 14 ঘন্টার পরে আমার হাতে আছে 10 ঘন্টা। এই 10 ঘন্টাকে আমাকে দুটো পার্টে ভাগ করতে হবে, 4 ঘন্টা এবং 6 ঘন্টা। 4 ঘন্টা ফর পেপার 1, 6 ঘন্টা ফর পেপার 2। দেখো, আমি তোমাদের ইন ডিটেলসে কিন্তু রুটিনটা বলে দেবো, এটা মানতে হবে। কারা কারা মানছো, কারা কারা মানবে, একটু লাইক করে জানিয়ে দিও তো, তাহলে অন্তত আমি বুঝতে পারবো। একটু কমেন্ট করে জানাও তো। শুধু ভিডিও শুনে কোনো লাভ নেই, বারবার বলছি, স্ট্র্যাটেজি শুনে কোনো লাভ নেই। অমিত স্যার এরকম কোনো গুরুমন্ত্র তোমাকে দিয়ে যাবে না যে সেটা দিনে 3 বার জপ করবে বা একটু জলে দিয়ে খেয়ে নেবে ওষুধ আর তুমি সঙ্গে সঙ্গে একেবারে নেট পাস করে যাবে, এরকম হয় না। এটা মিথ্যে কথা, এটা নেট পরীক্ষা, মনে রেখো। স্ট্র্যাটেজির সঙ্গে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, তবেই সাকসেসটা আসবে। ঠিক যেভাবে বলছি পড়তে হবে। এবার আসবো এই 4 ঘন্টা এবং 6 ঘন্টাকে আমি কি করে ইউটিলাইজ করেছিলাম তোমাদেরকে জানাবো। সবার প্রথমে বলি, সকালের 4টে ঘন্টা আমি পেপার 1 পড়তাম। তার মধ্যে 2 ঘন্টা আমি শুধুমাত্র ওই যে কনসেপচুয়াল বেস যে জায়গাগুলো, অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, আইসিটি, কমিউনিকেশান, হায়ার এডুকেশান, ইএনভিএস, এই যে 6টা চ্যাপ্টার আছে, এগুলো সাধারণত একদম সকালবেলা প্রথম 2 ঘন্টা আমি পড়ে নিতাম, কনসেপচুয়াল জায়গা। বোঝাতে পারলাম? এই যে 2 ঘন্টা পড়ে নিলাম মানে থিওরি পার্ট, এর পরের 1 ঘন্টা কি করতাম, যেগুলো প্র্যাকটিক্যাল জায়গা, মানে আমাকে একটু অঙ্ক টঙ্ক কষতে হবে, ঠিক আছে, এভরিডে একটা করে ডিআই প্র্যাকটিস করতাম, এভরিডে একটা করে আনসিন প্র্যাকটিস করতাম। তখন আমাদের সময় এত অ্যাপ ট্যাপ ছিল না, আমরা কি করতাম, ওই প্রিভিয়াস ইয়ারের বই বা প্র্যাকটিস সেট মার্কেটে কিছু পাওয়া যেত, পিয়ারসনের বই, এরকম জাতীয় বইগুলো আমরা ফলো করতাম, ঠিক আছে। তো সেখান থেকে একটা ডিআই, একটা আনসিন এবং পাশাপাশি ম্যাথসের কিছু পোর্শন। এবার ম্যাথস যতটুকু পারতাম সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করতাম। এরপরে গিয়ে আমার হাতে কিন্তু এখনও 1 ঘন্টা বেঁচে আছে। 2 ঘন্টা আমি থিওরি পড়েছি, 1 ঘন্টা আমি প্র্যাকটিক্যাল জায়গাগুলো প্র্যাকটিস করেছি, আর 1 ঘন্টা যে বেঁচে আছে এই সময় আমি করেছি কি, একটু রিভিশন দিয়েছি, কি পড়লাম পুরোটা, আর একটু মক টেস্ট করেছি। এই রিভিশন কিন্তু শুধুমাত্র যে আমি যেদিন পড়েছি সেটার রিভিশন নয়, আমি হয়তো আগের 3 দিন কি পড়েছি সেটাও একবার চোখ বুলিয়ে নিয়েছি ছোট্ট করে, ঠিক আছে। তার কি নোটস, রিভিশন কিভাবে দেওয়া যায় তারও আলাদা একটা টেকনিক আছে। কখনো সময় পেলে অবশ্যই সেটা জানাবো, বা তোমরা যদি ইমিডিয়েট জানতে চাও অবশ্যই কমেন্ট করো। যদি কমেন্ট বেশি আসে অবশ্যই আমি তোমাদেরকে রিভিশনের টেকনিক জানিয়ে দেবো। বোঝাতে পারলাম? এরপর তাহলে এই হচ্ছে আমার পেপার 1-এর স্ট্র্যাটেজি। প্রত্যেক দিন সকালে অন্তত 4 ঘন্টা, আমি যদি মনে করি আমি 7টায় ঘুম থেকে উঠবো, 7টা থেকে 11টা, এবার সেক্ষেত্রে আমার 7টা থেকে 9টা অবধি আমি হয়তো থিওরিটা পড়লাম, তারপরে 9টা থেকে 9:30 আমি একটু টিফিন করলাম, আবার 9:30 থেকে 11:30 পর্যন্ত বাকি 2 ঘন্টা আমি পড়ে তারপরে আমি স্নান করতে যেতাম, ঠিক আছে। এই রুটিনটা আমি ফলো করতাম। স্নান করতাম, দুপুরের খাবার খেতাম, একটু ঘুমোতাম, ঘুম থেকে আবার উঠতাম, মোটামুটি 4:30 5টার মধ্যে বসে যেতাম পেপার 2 পড়ার জন্যে। শুরু হতো জার্নি মোটামুটি রাত্রির 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত, ঠিক আছে। এই 6 ঘন্টা কীভাবে কাজে লাগাতাম, 4 ঘন্টা আমি কোর সাবজেক্ট পড়তাম একদম। আমি সাপোজ আজকে হয়তো একটু ভাষাবিজ্ঞান পড়বো, তার সঙ্গে একটু দর্শনের বেদান্তসার পড়বো, আমি হয়তো একটু সাহিত্য দর্পণ পড়বো, বা বাংলার ছাত্রছাত্রীর একটু উপন্যাস পড়বো, ঠিক আছে, বা তার সঙ্গে একটুখানি আমি ব্যাকরণের পার্ট পড়বো, বা ইউনিট 1 পড়বো, ভাষাতত্ত্ব পড়বো, ঠিক আছে। মানে কি করতে হবে, এই রুটিনটার মধ্যে একটু টুইস্ট আনতে হবে। যেমন খেতে বসলে শুধু ভাত দিয়ে কি তুমি খেতে পারবে, বা ভাতের সঙ্গে একটু আলু ভাতে দিয়ে খেতে পারবে পুরোটা? পারবে না। একটু আলু ভাজা, একটু পটল ভাজা, একটু ডাল, একটু মাছ, সব রকম হলে ভালো হয়, ঠিক আছে। সেখানে সহজ পাচ্যও থাকবে, আবার একটু বেশ মশলাদার খাবারও থাকবে। ঠিক সেরকমই যখন রুটিনটা সেট করবে, শুধু একটা বিষয় নিয়েই 4 ঘন্টা পড়বে, একটা টপিক নিয়েই 4 ঘন্টা পড়বে, এরকম নয়, বরং তোমার ভালো লাগার সহজ টপিক, কঠিন টপিক সব কিছু মিশিয়ে একটা রুটিন বানাতে হবে এভরিডের জন্যে। এবং তুমি যখন পড়ছো, শর্ট নোট তোমার একটা খাতাতে বা নোটবুকে নিতে হবে, এটা কিন্তু মাস্ট।
রিভিশনের সময় এটা খুব কাজে লাগে। তো 4 ঘন্টা সাবজেক্ট পড়ো, 1 ঘন্টা, এই 4 ঘন্টার পরে 1 ঘন্টা অবশ্যই মক টেস্ট দাও বা প্র্যাকটিস করো বা প্রিভিয়াস ইয়ার দেখো। এরকমভাবে দেখতে পারো যে টপিকগুলো পড়লে সেই টপিকে প্রিভিয়াস ইয়ার কী কী এসছে, সেই টপিকে প্র্যাকটিস সেট কী ধরনের প্রশ্ন দিচ্ছে। বাজার চলতি বই ফলো করতে পারো, বিএসএসসিআই অ্যাপ থাকলে খুব ভালো কথা, সেগুলো দেখতে পারো। এবং পরের 1 ঘন্টা তোমাকে রিভিশন দিতে হবে। কি রিভিশন দিতে হবে? ওই যে ছোট ছোট নোট নিতে বলেছিলাম পড়ার সময়। হয়তো আমাদের প্রবলেমটা কোথায় হয়? আমাদের প্রবলেমটা হয়, দেখবে আমরা সবাই পড়ি, আমরা পড়ি না এরকম নয়, কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে ভুলে যাই। একদিক থেকে পড়তে শুরু করি, অন্য দিক থেকে ভুলতে শুরু করি। আমরা ধরো টানা যদি 10 দিন পড়ি, 10 নম্বর দিনে এসে প্রথম দিন কি পড়েছিলাম আবছা আবছা মনে পড়ে, সবটা মনে পড়ে না। কারণ কি? তুমি রিভিশন করো না। এই রিভিশনের একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক আছে। আমি আবারও বলছি, তোমরা যদি রিভিশনের টেকনিকটা সত্যি জানতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য ওই টেকনিকটা জানিয়ে দেবো যে কিভাবে খুব ফাস্ট রিভিশন করা যায়, কিভাবে সময় না দিয়ে রিভিশন করা যায়। হ্যাঁ, করা যায়। এবং কিভাবে তুমি তোমার রিভিশনকে এমনভাবে দেবে তোমার শর্ট টার্ম মেমোরির পাশাপাশি লং টার্ম মেমোরিতেও স্টোরেজ হয়ে যাবে তোমার রিভিশন। তো এরকম রিভিশন দিতে হবে। এবং এই যে মক টেস্ট বা পিওয়াইকিউ, সেটা দেখতে হবে 1 ঘন্টা। তো এই হলো টোটাল জায়গাটা। এভাবে আমাকে 6 ঘন্টা শুধু পেপার 2 দেখতে হবে, শুধু পেপার 2। তাহলে আমি সারাদিনে 10 ঘন্টা পড়াশুনো করব, তার মধ্যে আর 8 ঘন্টা আমি ঘুমাবো এবং 6 ঘন্টা আমি আমার প্রাত্যহিক কাজের জন্য রাখবো। এই তপস্যার মধ্যে দিয়ে আগামী 10টা দিন কাটাতে হবে। এখানে আরও কতগুলো ছোট জিনিস বলি। যখন মক টেস্ট দেবে, সবসময় শুধু মক টেস্ট দেওয়ার পর রেজাল্ট আর আনসার কি দেখেই নিজেকে ক্ষান্ত রাখলে চলবে না, বরং ওখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে তোমার কোন এরিয়াটায় সমস্যা হচ্ছে, ঠিক কোন জায়গাটা তুমি বারবার ভুল করছো, কোন জায়গা থেকে সিলি মিস্টেক হচ্ছে, কোন এরিয়াটা মনে হচ্ছে এখনও দুর্বল। এভাবে নিজের উইক এরিয়াগুলোকে চিহ্নিত করতে হবে এবং পরবর্তী দিন যখন পড়তে বসবে একটু করে সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এবার আসি এই যে রুটিনটা, বারবার বলছিলাম যে রুটিন করার সময় সব রকম জিনিস আমাদের সামনে আনতে হবে। এই রুটিনটা কি করে করবে, কিভাবে করবে? আজকেই করতে হবে, পড়াশুনো শুরু করার আগেই, এই 10 দিন শুরু হওয়ার আগেই, ফার্স্ট ডেতে, ডে 1-এই এই জায়গাটা তোমাকে করে নিতে হবে। এই রুটিনে সিলেবাস নিয়ে বসে তোমাকে 3টে ক্যাটাগরিতে পুরো সিলেবাসকে ভাগ করতে হবে। ফার্স্ট ক্যাটাগরি, যেটার মধ্যে তোমার কনফিডেন্ট খুব ভালো, মানে মোটামুটি ওই টপিকটার উপরে 80% কনফিডেন্স তোমার আছে, ঠিক আছে, যে হ্যাঁ মোটামুটি যা আসবে আমি পারবো, একটু দেখে নিলেই চলবে। সেকেন্ড ক্যাটাগরি, মানে এটা হচ্ছে খুব ভালো প্রস্তুতি আছে। সেকেন্ড ক্যাটাগরি কি? সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে হ্যাঁ মোটামুটি 50%-এর ওপর প্রস্তুতি আছে, কিন্তু একটু ইন ডিটেল দেখতে হবে, একটু সময় দিতে হবে, তবে কনফিডেন্ট আছে যে একটু সময় দিলে আমিও পারবো। আর থার্ড ক্যাটাগরি, আমি কখনো ছুঁয়ে দেখিনি, দেখলেও আমি জানি না, আমি বুঝতে পারিনি, আমার দ্বারা হচ্ছে না এই জায়গাগুলো। এই থার্ড ক্যাটাগরির মধ্যে যারা থাকবে, যে সমস্ত টপিক থাকবে, সেই টপিকগুলোকে এই সময় নমস্কার জানিয়ে ক্লোজ করে দিতে হবে। ওর জন্য চিন্তা ভাবনা করলে চলবে না, বোঝাতে পারলাম? ঠিক আছে, ওর জন্য চিন্তা ভাবনা করলে চলবে না, ওটাকে ছেড়ে দিতে হবে। এবার পড়াশুনো যখন শুরু করছো, মানে সাপোজ আমি যখন সকাল 7টা থেকে পড়তে শুরু করলাম, কোন টপিকগুলো নিতে হবে? ওই দ্বিতীয় ধরনের টপিক, 50% তৈরি আছে, 50% এখনও আমার তৈরি হতে হবে, সেই টপিকগুলো দিয়ে শুরু করো। এই 2 ঘন্টার মধ্যে সাপোজ আমার দেখা গেল যে রিসার্চটা খুব কঠিন লাগে, ঠিক আছে, বা প্ল্যাগারিজমের জায়গাটা আমি শুনেছিলাম কিন্তু একটু ইন ডিটেলসে পড়া দরকার, ঠিক আছে, বা এই যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এটা নিয়ে আমাকে একটু পড়তে হবে, ঠিক আছে, বা এফেক্টিভ টিচিংয়ের মধ্যে কী কী এলিমেন্টসগুলো আসে, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, বা ইভ্যালুয়েশন সিস্টেম আমার একটু পড়া আছে কিন্তু আরেকটু ইন ডিটেলস জানতে হবে, মানে ঠিকমতো স্ট্রাকচারটা তৈরি নেই, ওগুলো সকালের দিকে পড়তাম। অন্যদিকে দেখা গেল
না আমার হোয়াট ইজ টিচিং, ঠিক আছে, বা আইসিটি আমার খুব ভালো হয়, ঠিক আছে, সেগুলো আমি কখন রাখলাম না শেষের আধ ঘন্টা। বোঝাতে পারছি আমি? তো এভাবে ক্লাসিফিকেশন করে পড়তে হবে। একদম শুরুতেই যেগুলো ওই মধ্যমানের আছে আমার সেগুলোকে, যেগুলো খুব ভালো আছে সেগুলো একটু শেষের দিকে, ঠিক আছে, কারণ সেগুলোতে সময় তোমার কম লাগবে। আর যেগুলো তুমি পারো না ওগুলোকে ছেড়ে দাও। যেটা 10 মাসে হয়নি সেটা কিন্তু 10 দিনে নামাতে পারবে না, একদম সত্যি কথা। তাই বৃথা ওই চেষ্টাটা করো না। দেখো আমরা দেখেছি ছাত্রছাত্রীরা না এই সময় দু ধরনের হয়। এক ধরনের ছাত্রছাত্রী 10টা ইউনিটের মধ্যে 8টা ইউনিট খুব ভালো করেছে এবং সেই 8টা ইউনিটই এই লাস্ট 10 দিনে 20 বার রিভিশন দিয়ে ফেলেছে, তারা কিন্তু শিওর শর্ট সাকসেস পায়। আর সেকেন্ড টাইপের স্টুডেন্টরা কি হয়, এরা 8টা ইউনিট খুব ভালো করে পড়েছে কিন্তু লাস্ট 10 দিন ওই যে দুটো ইউনিট পড়া হয়নি ওটা নিয়েই বারবার সে চিন্তায় আছে এবং ওটাই বারবার আউড়িয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে আমার তো ওগুলো সব রেডি আছে, তো ওগুলো থাক, বরং যেটা রেডি নেই আমি সেটা ভালো করে পড়ি। তো তুমি একটুখানি কমেন্ট করে জানাও তুমি কোন ক্যাটাগরির, ফার্স্ট ক্যাটাগরি নাকি সেকেন্ড ক্যাটাগরি? ফার্স্ট ক্যাটাগরি হলে লেখো ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি হলে লেখো সেকেন্ড ক্যাটাগরি। এবং আমি বলছি যে আমাদের বাংলাতে আমি দেখেছি প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সেকেন্ড ক্যাটাগরির মধ্যেই পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। তারা রিভিশন না দিয়ে ওই অজানা জিনিস বা যেগুলো একদম রেডি নেই সেগুলোকে রেডি করার চেষ্টা করে এবং তাড়াহুড়ো করে সিলেবাসটা কভার আপ করার জন্য প্রস্তুতি নেয়। তারা রিভিশনটাই করে না এবং আলটিমেটলি যেটা হয় তারা কিন্তু পরীক্ষার শেষে আশানুরূপ ফলটা পায় না। উল্টো দিকে আমাদের যারা ওই 8টা ইউনিট করেছে খুব ভালো করে, 2টো ইউনিট সে ছেড়েই দিয়েছে, না ও পড়েইনি, কিন্তু ওই 8টা ইউনিটকে 20 বার রিভিশন দিয়ে গেছে, জিআরএফ নিয়ে বেরোয়। কেন এটা হয় খুব ভালো করে দেখো। আমরা নেটের রেজাল্ট যদি দেখি, নেট পাচ্ছে কত পার্সেন্ট না 65%, আমি কথার কথা বলছি, বা 68%। জিআরএফ পাচ্ছে কততে 72%, ঠিক আছে। একটা জিআরএফ পাওয়া স্টুডেন্ট যে 72% পেল, ভালো করে বোঝো, সেও কিন্তু 100% পায়নি, মানে 300টা প্রশ্ন ঠিক করে আসতে পারেনি, সবকটা প্রশ্ন অ্যাটেম্প করতে পারেনি বা সবকটা প্রশ্ন ঠিক হয়নি, তারপরেও সে জিআরএফ পেয়েছে, তারপরেও সে নেট পেয়েছে। তোমার টার্গেট তো সেটা, তোমার টার্গেট কিন্তু 100টা কোশ্চেনের একদম অ্যাকিউরেট উত্তর করে আসা নয়, তোমার টার্গেট নেটটার কাট অফটাকে টপকানো, তোমার টার্গেট জিআরএফ এর কাট অফটাকে টপকানো। আজ পর্যন্ত এনটিএ নেটে 100% পেয়েছে, 100% নাম্বার কেউ পায়নি। তাই তুমিও সেই চেষ্টা করো না, বরং যেটা রেডি আছে সেটা খুব ভালো করে তৈরি করো, যেটা রেডি নেই সেটাকে ছেড়ে দাও, যেটা অল্প রেডি আছে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করো উইথ রিভিশন। দেখবে রেজাল্ট দুরন্ত গতিতে এগোবে, তুমিও সাকসেস পাবে। ভাবছিলে নেট হবে, হয়ে যাবে জিআরএফ, যদি এই স্ট্র্যাটেজিগুলো তুমি ফলো করে আসতে পারো। বারবার মনে রেখো, আমাদেরকে কামড়টা এইভাবে দিতে হবে, হয় এবার নয় নেভার। আমাকে যদি নেট পেতে হয় এবারেই পেতে হবে, আর অন্য কোনো বারে নয়। ওই যে ভাবছো না ঠিক আছে ফর্ম ফিল আপ করেছি কিন্তু আমার তো প্রস্তুতি নেই, গিয়ে কি হবে, সেই তো ফেল করব। পয়সা যখন দিয়েই দিয়েছো, পরীক্ষাটাও দিতে যাও, অন্তত একবার দেখে এসো না তুমি সত্যি সত্যি কতটা রেডি আছো আর কতটা এখনো তোমাকে তৈরি হতে হবে, যাতে ডিসেম্বরের এই আসন্ন ডিসেম্বরের পরীক্ষাটা এখনো কতটা দৌড়তে হবে সেটা মেজারমেন্টটা করে আসো না। এবং 10 দিন পরে দেখো না একটা শেষ কামড় মেরে যতটা এগোনো যায়, 10টা দিন টেনশন করে ডিপ্রেশন করে যাব কি যাব না এই দ্বন্দ্বে ভুগে না কাটিয়ে পড়াশুনো করে যদি আমরা কাটাতে পারি, তাহলে 10টা সাব টপিক একটা ইউনিট অন্তত এগিয়ে যাবে। এটা কিন্তু তোমার লাইফেই কাজে লাগবে। প্রতিটা দিন যদি আমরা একটু একটু করে নিজের ওপরে ইনভেস্ট করতে পারি, একটা বড় রিটার্ন আমাদের রেজাল্টের দিন আমাদের মধ্যে আসে। কিন্তু আমরা প্রত্যেক দিন একটু একটু করে কিভাবে হেলায় হারিয়ে দিই জানো? আজকে আমার বন্ধুর জন্মদিন, কাল থেকে পড়বো,
আজকে আমার নিমন্ত্রণ বাড়ি আছে, কাল থেকে পড়বো। আজকে মাথাটা ধরেছে, কাল থেকে পড়বো। আজকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কাল থেকে পড়বো। আজকে আইপিএল আছে, কাল থেকে পড়বো। এই কাল কাল করে আমাদের কাল হয় ওই কাল শব্দটাই। আজ থেকে এই কাল শব্দটাকে ভুলে যাও, পরে শব্দটাকে ভুলে যাও, এখনই এই মুহূর্ত থেকে শুরু করো। আমি বলছি একটা সময় যেন তোমার নষ্ট না হয়। 3টে জিনিস বলেছিলাম একদম শুরুতে। এই 10 দিন আমাদেরকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে হবে। কি কি? প্রথমে সেট করতে হবে নিজের মাইন্ড, তারপর সেট করতে হবে নিজের টাইম টেবিল বা রুটিন, তারপর নিজের সিলেবাস। সবটাই কিন্তু একে একে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগামী 10 দিন খুব ভালো করে পড়াশুনো করো, পিওয়াইকিউ মক টেস্ট রিভিশনের মধ্যে দিয়ে চলো। এবং আমি আবারও বলছি, একেবারে যেগুলো রেডি নেই সেই সমস্ত টপিক চ্যাপ্টার অ্যাভয়েড করো, বরং যেগুলোকে রেডি আছে সেগুলোকে ভালো করে শান দাও, যাতে এনটিএ যত কঠিনই প্রশ্ন করুক তুমি প্রশ্নের মুখে প্রত্যেকটা বলে ছক্কা মেরে রানটা তুলে অলরাউন্ডার হয়ে নিজের ম্যাচটা নিজে বের করে আনতে পারো এবং জিততে পারো। প্রত্যেককে বেস্ট অফ লাক এবং প্রত্যেককে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, অবশ্যই লাইক করে জানান দিও যে তোমার ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাও তুমি নেক্সট কোন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে। ভালো থেকো, ধন্যবাদ।